গল্প ক্যাফেতে সবাইকে স্বাগত। আজকে এই গল্প ক্যাফের প্রথম নিবেদন ভুতুড়ে পালকি। লেখক অধীর বিশ্বাস, পাঠে সৃঞ্জয় নন্দী, অরিত্রাভ রয়, আলপনা পাত্র। অধীর বিশ্বাস, জন্ম কলকাতায়। ছোটদের জন্য লিখেছেন 1976 সাল থেকে। গল্প উপন্যাসের প্রকাশ পেয়েছে সংখ্যায় অনেকে। সেসব মিলিয়ে তার 4 খণ্ড কিশোর উড়োজাহাজ ছোটদের সাহিত্য রচনার জন্য 2016 সালে পেলেন পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। নড়িহাটি এখন করেছে দড়িমাগড়। বাড়ি বলতে ওই কোনো রকম মাথা গোজার মতন একটা আস্তান, সনের চাল, বাঁশের খুঁটি, চটার বেড়ায় বাড়ির গাঁথনি, দোয়ার পাড়ের পচা গাদা আর ধানের তুষ দিয়ে গাঁথনিটা বেশ জব্বর হয়েছে। ওই পাড়ার চৈতন্য ঘর বানানোর পুরো দায়িত্ব নিয়েছে। পরিশ্রম একটু বেশিই হলো, তা হোক। গ্রামের মধ্যে একটা ওঝা বদ্যি থাকা ভালো, তাতে 10-এরই মঙ্গল। কি দুদিন আগেও দেখে গেলাম চৈতন্য কাদা আর তুষ মিশিয়ে মুগুর পেটাচ্ছে, আজ তার কি চেহারা! এই ঘরটাই ভুবনের নিজের বাড়ি, নতুন বাড়ি। কবছর বাদে আম কাঁঠালে ভরে উঠবে, গরু পুষবে, সেই ডাক শুনতে আর বেশি দেরি নেই। ঘরের ভেতর ঢুকে ভুবন বলল, পড়েছিস চৈতন্য? এ যে রাজপুরী। ঠাট্টা দিও নে ওঝা, গায়ে গতরে করতে হচ্ছে। তোমার ভূতের মন তো নয় যে আলবিস তালবিস দিলেই হলো। না রে, সত্যি ভালোই হয়েছে। ইচ্ছে হচ্ছে আজই গিন্নিকে নিয়ে চলে আসি। তা ভালো যখন বলছো, একটা তাহলে বিড়ি দাও দেখিনি। ভুবন ওঝা আর চৈতন্য এখন সামনাসামনি। বাইরে চৈত্র মাসের খাখা রোদ বুঝি আগুনের হালকা পাইচারি করছে। চালের তলায় নতুন মাটি, ঠান্ডা, বেশ আরামে বোধ হচ্ছে। এমন সময় বিড়িতে টান দিতেও শুরু। এইবার একটা কাজই বাকি। সবটাই তো হয়ে গেল, খুচখাচ কাজকর্ম বাকি। কাটারি দিয়ে একটু আধটু হাত চালালেই হইব। আর কি কাজকর্ম বাকি রইল? তো জানি তুই ভুলে যাবি চৈতন্য, যে কর্ম করে খাবো তার জন্য আড়াল আবডাল চাই না। এই যা, একদমই খেয়াল ছিল না তো। চিন্তা কইরো না, সাইডে একটা হাফ বেড়া দিলেই তোমার নরমুণ্ডুর আসন বসাতে পারবে। ভুবন ওঝার বাবরি চুল, কটা চুল, পাকা চুল, মাঝে মাঝে হাওয়ায় জোর নড়ছে। লম্বা মুছের গুচ্ছ ওঝার গলায় ছুঁয়ে যায়। চৈতন্য হাতের নাগালে পড়ে থাকা একটা কঞ্চির আগা কুড়িয়ে শির দ্বারা টান করে পিঠ চুলকায়। আচ্ছা ওঝা, এইবার পাওনা গয়নার হিসাবটা একটু মিটিয়ে নেও। 2 দিন বাদে তো ঘর উঠবে। ভুবন ওঝা কপালে চকচকে সিঁদুরের ফোঁটা নিয়ে সোজাসুজি তাকায়, কোনো কথা বলে না। ও বাড়িটা তো ভাইদের জন্যই রেখে আসতে হবে। একবার ভিটে ছাড়লে আগের আম কাঁঠালও জুটবে না। বাবার বসত বাড়ি বেচতেও মন চায় না। তাই নতুন করে ঘর বানাতে যে এত টাকা লেগে যাবে আগে ভাবেনি রে। কথায় আছে না, ঘর করতে করি আর বেড়া বাঁধতে দড়ি। আজ ফিল্ডে নেমে তবেই বুঝতে পারল ভুবন। বলেছিলি মাথা দাও ওঝা, বাদ বাকি চৈতন্য করে দেবে। তা এখনই পয়সা পাচ্ছি কোথা? আগে ঘরে ঢুকি, রোগীপত্র খুঁজে দে। ওঝার কথাবার্তা বড় একটা সুবিধার ঠেকে না চৈতন্যের, তবে মাথা গরম করলে কাজ হবে না। আচ্ছা কর্তা, টাউন থেকে একটা সাইনবোর্ড কিনে আনুন। সেখানে নাকি লেখা থাকবো, ভুবন ওঝার নতুন ঠিকানা, টুকিটাকি ব্যাধি নিরাময় হয়, ভূত ধরা নতুন স্পেশালিস্ট আইসে, পরীক্ষা প্রার্থনীয়, খেয়াঘাটে টাঙায় রাখুন। মন্দ বলিসনি চৈতন্য, করাই যায়। তা খারাপ কেন বলুন? গায়ে লোক হই কি না? ঠগাবগা যাই হোক, পেটে একটু হলেও বিদ্যে আছে। তা একটা লাল সুতোর বেরি দাও দেখিনি। আজ বছরখানেক হলো ভুবন দোয়ার পাড়ে এসেছে। এখানে এসে ভুবনের কতকগুলো অভ্যাস এসে গেছে। ঘুম থেকে উঠেই উঠোনে দাঁড়িয়ে পূবমুখ একটা প্রণাম দেয়। তারপর আশ্বেওড়ার ডাল ভেঙে দাঁত মাজতে মাজতে দোয়ার পাড়ের কচি ঘাসের ওপর খালি পায়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রাতঃভ্রমণ। সকালবেলায় ঘাটে গিয়ে দাঁড়াতেই ভুবনের ভুঁড়িওয়ালা পেট, রুদ্রাক্ষের মালা সমেত পুরো চেহারাটা ভেসে ওঠে। চকচকে জলে কুলকুচির শব্দ হতেই চেল মাছ, পুঁটি মাছ চোখের সামনে কি ঘুরঘুর।
ভুবন কান কাঁপানোর শব্দ তুলে জিভ পরিষ্কার করে। চাতনটা গভীর জলে ফেলতেই মাছগুলো দৌড়ে যাওয়া দেখার মতো। তারপর ঘুষ ঘুষ গোটা কয়েক ডুব দিয়ে জপতপ সেরে কী সব মন্ত্র পড়তে পড়তে ভিজে কাপড়ের জলে ধুলোর ওপর পায়ের ছাপ ফেলতে ফেলতে বাড়ি ঢুকে যায়। ফুল তোলে, নতুন করে একথান সিঁদুর ভেঙে ঠাকুর দেবতার কপালে দেওয়া, নিজের কপালে দিয়ে বাসি পেটে পুজো টুজো সেরে বাইরে বেরোতেই দেখবে কেউ না কেউ এক ঘটি জল নিয়ে বসে আছে উঠোনে নেমে গম্ভীর গলায়, কি নাম? চৈতন্যের সঙ্গে পাওনাগণ্ডা মিটে গেছে। ও দৈনিক সন্ধেবেলায় বাজারে যাবার আগে ওঝার সঙ্গে দেখা করে, কোনো রোগীপত্তরের খবর থাকলে দেয়, আর দিলেই তো নগদ কাঁচা টাকা। ওঝাকে যেসব খবর বার্তা দেয় তাতে পকেট খরচ চলে যায় চৈতন্যের, আর একটু বেশি সময় থাকলে বিড়িটা চাটা তো বাধাই। রোজই একটা না একটা খবর থাকবেই। রোগী না হোক অমুক গ্রামে ভাইয়ে ভাইয়ে অশান্তি, বাড়ি বন্ধ দেওয়া, অমুকের নষ্ট ছেলেটাকে ভালো করে বিরাট বকশিস, কিংবা নাদল গ্রামের ভূতের উৎপাত বেড়াচ্ছে। চৈতন্য তাই ভুবন ওঝার 1 নাম্বার সাগরেদ হয়ে উঠেছে। তাছাড়া সব কাজ ফেলে রেখেও যে কাজটা চৈতন্যকে করতেই হয় তা হলো গাংকুলে হরির চায়ের দোকানে গিয়ে খোঁজ নেওয়া কেউ নাম ঠিকানা দিয়ে গেছে কিনা। কাহা তক আর তেল লবণ তুলে পারা যায়। তাছাড়া এত ভারী বোঝা টানতে টানতে কাঁধটাও বসে যাচ্ছে। ওঝার সঙ্গে থেকে হিসেব করে দেখেছি, হাটবারের প্রায় সমান রোজগার। লম্বা লম্বা পা ফেলি অনেককেই টক্কর দিতে পারি, তবে একটা লোককে পারিনি, সে হলো ওই ভুবন ওঝা। অনেকবার পরখ করে দেখেছি, ওঝা হয়ে হুকুম দিল বায়না গ্রামে যেতে, পরে সে নিজেই যাবে। রোগীর বাড়ির অনেক সময় তাকেই সঙ্গে থাকতে হয়। কিন্তু এমন জায়গা আছে যেখানে ঘোড়ার গাড়ি, সাইকেল কিংবা নৌকা চলাচল হয়নি, ভরসা কেবল হাঁটা পথ। আমি মাঝপথে যেতে না যেতেই ওঝা ঝাড়ফুঁক সেরে বাড়ি ফিরছে। পথের মাঝে আমাকে বোকা বানিয়ে বলে, মন দে চৈতন্য, একটু মন দে। আমার সঙ্গে কাজ করতে গেলে 10 হাত আর 10 পা চাই, বুঝলি? সেটা না হয় মানা গেল, কিন্তু এমন অস্পারা গায়ে তাড়াতাড়ি কিভাবে পৌঁছানো সম্ভব তা বড় রহস্যের ব্যাপার। লোক মুখে অবশ্যই চাউর আসে ভুবন ওঝার নাকি পালকি আসে, ভূতের পালকি। ভূতরাই নাকি গান করে, পালকি নিয়ে আকাশে ছুটে বেড়ায়। আমি তা পুরোপুরি বিশ্বাস করি নাই, তবে একটা রহস্যের গন্ধ রয়েই যায়। চৈতন্য তাই তককে তককে আছে, মন প্রাণ আরও বসে গেছে ওঝার চাল চলনে। দেখতে দেখতে তো গেল হপ্তায় ভদ্রদের জমিখানা বায়না নিল, একেবারে লিখিত পরিতভাবে। জমি থেকে নাকি মাটি কেটে ইট করা হবে। লাভের মধ্যে রয়েছে ওই একটা পুকুর, তা পয়সা করি না হলে কি করে ইটের পাজা পোড়ানো যাবে। মন মেজাজ নরম বুঝে একদিন কথাটা পেরে বসলো চৈতন্য। কি ওঝা, বলেছিলাম না তোমার তো দিন ফিরছে, এই শ্রীমানকে একটু বিশ্বাস করো। ভুবন ঘোলাটে চোখ খুলে চৈতন্যের দিকে তাকালো এবং গম্ভীরভাবে বলল, মতলব কি চৈতন্য? বলে ফেলো তো। আন্দাজ যখন করেছো তখন বলেই ফেলি। বলো বলো, কি হয়েছে বলো। তাহলে বলছি, তোমার ভূত পালকিতে একদিন চড়াবে? কথা কে বললো তোকে? হ্যাঁ, এ যেন আমার কথা গাছ শুধু লোক জানে। আগে বিশ্বাস করতাম না, এখন দেখেছি ঠিকই। ভুবন কোনো কথা বলে না, একটু চিন্তা করে মনে মনে, আবার ভাবে চৈতন্য তো তারই সাগরেদ। ঠিক আছে, মন দিয়ে কাজ কর, চড়াবো একদিন। সাবধান, মনের ভেতর ভয় নেই তো? না। 3 সত্যি? 3 সত্যি। না না না। থাকলে কিন্তু বেটারা ঠিক টের পায়, আর পেলেই তখন আর কিছু বলবে না। কি তখন বাজার কিংবা শ্মশানমুখও যাবে, তখন টুক করে। আর বলতে হবে না, আমি বুঝে গেছি। তোকে কি আমি একা ছাড়বো? মন্ত্রপাঠ, গা বন্ধনী অনেক কিছুই করতে হবে তার আগে। চৈতন্যের মন মেজাজ বেশ ভালোই যাচ্ছে। ওঝা হুকুম দেবার আগেই বুঝি পারলে কাজটা সেরে ফেলে। কম কথা নয়, ভূতের পালকি। সন্ধে ঘনিয়ে এসেছে, চেনা পথ, চেনা জঙ্গল। ভুবন ওঝা বটতলার রাস্তা পেরিয়ে আরও ঘন জঙ্গলে ঢুকে যায়। আশশেওড়ার ভাটি গাছের পাতায় ওঝার পায়ের বাড়িক লেগে শব্দ উঠছে। ওই অন্ধকার গাছপালার ভেতর শুধু জোনাকির আলো।
ঠিক যেন কাঁথা সেলাইয়ের সূচের মতো এঁকে বেঁকে যাচ্ছে। তার মধ্যে বাদুড়ের ডানা ঝাপটানি, শেয়ালের ডাক। ভুবন আরও এগিয়ে যায়, গিয়ে সরা গাছের গায়ে 3বার চাপড় মারে। কথা বলা শুরু হয়। ভুবন ওঝা বাদে সবার কথাবার্তা কেমন কান্না কান্না নাকে নাকে শোনায়। কে বলে দিয়েছে আমি তোদের পালকিতে চড়ি? বললেই হলো, দাঁড়া দেখাচ্ছি তোদের মজা। ভুবন আসছে একা একা, কিন্তু শব্দ উঠছে বিকট জোরে। আশপাশের গাছপালা যেন আর একটাও আস্ত থাকবে না। এমনভাবে গাছপালা ভাঙতে লাগলো, তখন ভুবন একবার দাঁড়িয়ে পড়ল। না, এভাবে চটানোটা ঠিক নয়। এই সন্ধ্যেবেলা গায়ের লোক জড়ো হয়ে যাবে, তাতে অবশ্য যায় আসে না। কেননা ভূতগুলোকে কেউ দেখতে পাবে না ঠিকই, তাহলেও অমন ফলন্ত গাছপালা ডালডুল ভাঙানো উচিত নয়। ভুবন কি যেন ভেবে ভূতগুলির উদ্দেশ্যে বলল। ঠিক আছে, এবারের মতো নয় রেহাই দিলাম। তারপর কোনো শব্দ হলো না। কেউ যে এ তল্লাটে আছে তাও বোঝা গেল না। এদিকটায় লোকজন খুব কম। বাড়িমুখো দোয়া, দক্ষিণে গাঙ্গুল বটতলা। আর এই বটতলায় এসেই ভুবন ওঝা ঝুড়ি নামানো বটের গুড়ির মধ্যে নিজেকে আড়াল করে ছোলার মধ্যে থেকে পাতলা ফিনফিনে সিল্কের আসন সেটাকে পেতে বসে। শুধু 3 তুড়ি দিয়ে বলতে হবে, চালাও পালকি হাজিপুর। ব্যাস সাই সাই করে রাস্তাঘাট দিয়ে যাবে। মনে হবে একটা ঝড়ের হাওয়া বয়ে গেল। যতই লোকজন মাথা তুলে হঠাৎ চমকে তাকিয়ে দেখুক, কিছুই দেখা যাবে না। আসলে ভুবন তখন গুরুমশাই, ভূতরা তার শিষ্য। গুরুদেবকে নিয়ে চলে আদেশ মতন। এমনভাবে দিব্যি চলে যাচ্ছিল। কিন্তু সংসারেও তো ঝগড়া হয়। যতই সে ওঝা হোক, তন্ত্রমন্ত্র নিয়ে এত মশগুল যে ঠিকঠাক বাজার হাটও হয় না। তাতে বউ তো রেগে যাবেই, রাগের কথা বলতেই পারে। তখনই ঘটে গেল একদিন। কি গো, কদিন ধরেই তো কইছি, চাল পুরাই আসছে। ঠিক আছে, একই উত্তর। সেদিন একবারই ডাক পড়েছে, তক্ষুনি যেতে হবে। বাড়ি এসে বলল, গিন্নি ভাত চাপাও, সন্ধ্যেবেলা গিয়ে আজ আর আসা হবে না। বউ শুনল, কোনো কথা বলল না। ওদিকে ভুবন তো নিজের মনে লোটা ঝোটা গুছিয়ে রেখে সামনে গেছে। চুপচাপ বসেছে। আমার হাত পা সেদ্ধ করে খাওয়াবো? একটু বিবেচনা করে দেখলো না ভুবন, সত্যিই তো চাল না। সেই আগে ঘর ছেড়ে বেরোলো। গুণিন হয়ে যেসব কাজ করতে হয় তা না হয় করেই শুধু মুখে বেরিয়ে গেল। সেই এক জায়গা হঠাৎ বটতলার নিচে এসে ঝোলা থেকে কাপড় পেতে যেই বলল, চল জলদি চল। অমনি পালকে উড়ে চলল। কি ব্যাপার? আজকে মনে হচ্ছে গুরুমশাইয়ের মন ভালো নেই। নেই, মাথা নেই, হাঁটু নাচানো নেই, সেসব ফুর্তি কোথায় গেল? পালকি যখন কাঁধে উঠেছে, চুপচাপ এগিয়ে চল। যাচ্ছি তো, কিন্তু কোন দিকে? খালি ঘ্যাটোর ম্যাটোর। সোজা। যখনই একটু খেলতে বসে তখনই ওঝার ডাক। জলদি চল, জলদি চল। গাঙের পাড় ধরে মেছোভূতেদের ঘরবাড়ি ফেলে রেখে পালকি এগিয়ে চলল পশ্চিমের গ্রামের মজুমদারদের বাড়ি। ও বাড়ির বড় বউকে ভূতে ধরেছে। ভূত ছাড়ালে অনেক টাকা। 4 ভূতের মুরব্বি, তার প্রথম থেকেই মনে খটকা। যাচ্ছে বটে, কিন্তু মাঝে মাঝে পেছন ফিরে গুরুমশাইয়ের চোখ মুখ লক্ষ্য করছে। বেশ বেতালা, মানুষের মতন লাগে। পালকির 2টো দরজা খোলা, বাতাসে ওঝার চুল ওড়ে। বেভুল মানুষও বলা যায়, নিঃসার বসা। থাক, নিজের মনে থাক। জ্যান্ত মানুষকে নিয়ে বাজে চিন্তা ঠিক নয়। তাছাড়া এইসব ঘুণক্ষণ টের পেলে আস্ত রাখবে না গুরুমশাই। গেল হাটে বিষে তরকারির হাটায় চৈতন্যকে কাঁধে হাত চেপে ধরে জিজ্ঞাসা করলো, খুব পালকি চড়ছিস, আমাদেরও একটু চড়া। বড় বিপদে চৈতন্য। আজকাল রাস্তাঘাটে বেরোলেই সবাই ধরছে, কিন্তু চৈতন্য কথা ঘুরিয়ে বলে, তুমি কি খেপেছো? ভূতের নাগালে যেতে আসে? অনেক ঝক্কি ঝামেলা, পালকি সরার জন্য বুকের পাটা চাই। সেই হিম্মত আমার কাছে নাই বাপু। ভয় ডর থাকলে জান বাঁচলে একবার চেষ্টা করব। সে রাত্রিরে বাড়ি এসে চৈতন্য বেজায় রকমের ছটফট করছে এবং ভাবছে, এতদিন ধরে আমি ভুবন ওঝার সাথে আসি, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাকে। তবু শান্তি থাকতো যদি একটা বিদ্যে টিদ্যে শিখতে পারতুম, কিংবা নিদেন পক্ষে পালকি সরাটা।
কিছুই হয়নি। কেন যে ওঝা মিথ্যে কথা বলছে, কেনই বা মিথ্যে কথা বলে দিন কাটাচ্ছে, কিছুই বলতে পারুম না। নদীর পাড় রেখে জঙ্গল রেখে পালকি এখন সোজা কুটিবিলের মাঠ ধরেছে। বিরাট মাঠ, ফাঁকা মাঠ, নিচে সবুজ ধানের চারা, অল্প স্বল্প জ্যোৎস্না, আকাশে তুলোর মেঘ বড় সুন্দরভাবে ভেসে বেড়াচ্ছে। মনে হয় বুঝি যেতে যেতে চাঁদের গা মুছিয়ে দিচ্ছে মেঘ। এমন দৃশ্য ভুবন ওঝাকে আরও বিভোর করে তোলে। বাড়িতে যে এতটা অশান্তি হয়েছে তার মনেই নেই। আকাশের ভেতর এমন ভেসে বেড়ানো, যেখানে খুশি যাওয়া কয়েকজনেরই বা ভাগ্যে জোটে। খুব আনন্দ হচ্ছে, এমন আনন্দ যে ঘরে না ফিরলেও চলবে। মাঝে মাঝেই পালকি চড়ে, কিন্তু আজকের আমেজটাই অন্যরকম। এই শূন্য আকাশে বসে একটা হাততালিতেই বুঝি দিয়ে দেবে ওঝা। মুরব্বি ভূত বেশ ক্লান্ত হয়ে আবার ফিরে তাকায় গুরু মশাইয়ের দিকে। এ কি, গুরুমশাই বিড়বিড় করছে? আচ্ছা। বলেই বুড়ো ভূতের কি আনন্দ, যেন হাতের নাগালে পেয়ে গেছে 7 রাজর ধন। মাথার গুলিতে টোকা দিতেই খুলে গেল বুদ্ধিটা। যেই হাঁ করলো, অমনি পাখি পুরুত করে পালকির ভেতর দিয়ে উড়ে পালালো। ভুবন ওঝা সেই পাখি দেখে ভীষণ ভয় পেল, কেঁপে উঠল। আর কেঁপে উঠেই হুকুম হলো কড়া গলায়। এই থাম থাম। কিন্তু থাম বললেই তো আর থামা যায় না, অনেক নিয়ম আছে। গুরুমশাই যতক্ষণ না আদেশ দেন, বুড়ো ভূতের দাবড়ানি শুনে অন্যরা পালকিটা কাঁধ থেকে নামিয়ে গলা বাড়িয়ে পালকির ভেতরে নজর করতেই বোঝা গেল ব্যাপারটা। ভুবন ওঝা বা গুরুমশাই যেই হোক, এখন এ মানুষকে বুঝি চেনাই যায় না। দরদর করে ঘামছে। আর তোদের হুকুম করবো না, আমাকে নামিয়ে দে। এই কান ধরছি, নাক বলছি। কিন্তু ভূতরা তো এখন শুনবে না, নাচে বিভোর হয়ে আছে ওরা। ভুবন আবার বলে, তোর ওপর তো ভুলে গেছি বলে তোরা আজ আমায় শাস্তি দিবি? দোহাই নামিয়ে দে। পালকিটা পুটিবিলের মাথায় ঝুলছে, চারপাশে ভূতের নৃত্য। গুরুমশাই, মহামশাই, এবার তোমার রক্ষা নাই। গুরুমশাই, মহামশাই, এবার তোমার রক্ষা নাই। ভুবন ওঝার অদিশ মিলল দুদিন পর। মিলল সেই বটগাছের নিচে, যেখানে বসে ভুবন মন্ত্র পড়ে 3 তুড়ি দিয়ে বলতো, চালাও পালকি হাজিপুর। ভুবন ওঝাকে দেখতে এত লোক আসবে কেউ কল্পনাও করতে পারেনি। কেউ বলল, আমাদের তো খুব খেদি হয়ে গেল। হাজার হোক গ্রামের ওঝা, কিন্তু কি করে এটা হলো বলো তো, ভাববার কথা। কেউ বলল, দেখো কি, ভূতেরাই বাগে পেয়ে মেরে রেখেছে। এতদিন বেটারা খুব খেইতেছে তো। বিষে নামের সেই লোকটা চোখের জল মুছিয়ে চৈতন্যের কাঁধে হাত রেখে বলল, ঠিকই বলেছিলিস চৈতন্য, ভূতের পালকি চড়ার বুকের পাটা নাই আমার। তবেই ভুবন ওঝার মৃত্যু ঘটল তার নিজের পোষা ভূতেদের হাতেই। তো আজকের গল্প এখানেই সমাপ্ত। Any digital copy of this content leading piracy. Piracy is a crime. প্রাইরেসি করবেন না, প্রাইরেসিকে সমর্থন করবে না। যদি প্রাইরেসি হয় তাহলে আমরা আইনত পদক্ষেপ নিতে বাধ্য হব।